কেমিস্ট্রি হোমসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নিহারঞ্জন সরকার, সংক্ষেপে নিহার স্যার। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের যেটা আমাদের দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু, যেটার দ্বিতীয় এবং শেষ লেকচার। তো আজকে আমাদের এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। সংকর ধাতু। তো সংকর মানে কি? মিক্সড, হাইব্রিড। আমাদের বলা হচ্ছে কি মিক্সড, মিশ্রণ। অর্থাৎ একাধিক ধাতুকে মিশ্রিত করলে যে মিশ্রণটা তৈরি হবে ধাতু সময়, সেটা হলো কি সংকর ধাতু। তো এই যে সংকর ধাতু, এখানে দেখো অনেকগুলো নাম আছে আমাদের বইতে। স্টিল, মরিচাহীন ইস্পাত, যেটা আমরা বলবো স্টেইনলেস স্টিল, তারপর পিতল, কাঁসা, ডুরালমিন, 24 ক্যারেট বা 22 ক্যারেট বা 21 ক্যারেট, স্বর্ণ, এগুলো সবগুলো কি সংকর। তো সংকর ধাতু আমরা কেন তৈরি করলাম, উদ্দেশ্যটা কি? তো সংকর ধাতু যদি আমাদের তৈরি না হতো, তাহলে কিন্তু দেখা যেত কি যে একটা ধাতু দিয়ে একটা শক্ত পদার্থ বা একটা বিভিন্ন কাজে ইউজ করার মতো উপযোগী ধাতু আসলে পাওয়া কঠিন। যেমন যদি লোহা দিয়ে আমরা উড়োজাহাজ বানাই, তাহলে সেই উড়োজাহাজ এত ওয়েটফুল হবে, এত ভারী হবে যে ওটা দিয়ে আমাদের ওরা অত্যন্ত ব্যয় কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হচ্ছে? দেখো আমাদের এখানে বেশ কিছু, এই যে ডুরালমিন দ্বারা যে অ্যালুমিনিয়াম মিক্সড করে, লোহার সাথে মিক্সড করে যদি আমরা একটা সংকর তৈরি করতে পারি, সেই সংকরটার আমাদের ওয়েট কম হবে এবং শক্ত ভালো হবে। তাহলে এভাবে আমাদের সংকর ধাতু তৈরি করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের এটা উদ্দেশ্য হলো যে আমাদের সুফল পাওয়ার জন্য সংকর ধাতুগুলোকে তৈরি করা হচ্ছে। আবার দেখো এখানে বলা হচ্ছে কি যে দেওয়া হচ্ছে মরিচাবিহীন ইস্পাত বা স্টিল। যদি আমরা ডাইরেক্টলি লোহা দিয়ে তৈরিকৃত কোনো পদার্থ ব্যবহার করি, কিছুদিন রেখে দিলে কি দেখা যাবে, মরিচা পড়ে যাবে। বাট যদি আমরা এখানে সংকর ধাতু দিয়ে তৈরিকৃত স্টিল বা মরিচাহীন ইস্পাত দিয়ে তৈরি করি, তাহলে কি হবে, এটা দীর্ঘদিন রেখে দেবে, কোনো মরিচা পড়বে না। তাহলে এবং চকচকে উজ্জ্বলতা বৃদ্ধি করবে, ক্ষয় রোধ করবে, বিভিন্নভাবে আমাদের এই সংকর ধাতুগুলো ইউজ করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংকর ধাতু আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজের সুবিধার জন্য এই সংকর ধাতুগুলো তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাবো তাহলে এই যে দেখো গ্যালভানাইজিং এবং সাথে পড়বো কি ইলেকট্রোপ্লেটিং। দেখো গ্যালভানাইজিংটা কি? গ্যালভানাইজিং অত্যন্ত একটা সহজ প্রক্রিয়া। এটা আসলে আমাদের করা হচ্ছে কি, মনে করো আমরা একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমরা কি করেছি, জিঙ্ক ধাতু, ফিক্সড কিন্তু আমরা জিঙ্ক ধাতুকে গলিয়ে নিয়েছি এখানে তরল অবস্থায়, নিয়ে এর মধ্যে আমরা কোনো একটা বস্তুকে, সেটা লোহা জাতীয় বস্তুকে ডুবালাম এবং তুললাম। তারা তুললে কি বলতে হবে, ওর উপর একটা হালকা একটা প্রলেপ পড়বে জিঙ্কের। এই যে প্রলেপ পড়লে এটাকে বলা হবে কি গ্যালভানাইজিং। তাহলে আমাদের গ্যালভানাইজিংয়ের উদ্দেশ্য কি, চকচকে করা এবং ক্ষয়রোধ করা বা উজ্জ্বলতা বৃদ্ধি করা। আর এর আমরা করি কেমনে বলতো, জিঙ্ক ধাতু দিয়ে আমরা একটা প্রলেপ দেবো। তাহলে জিঙ্ক ধাতু দিয়ে প্রলেপ দেওয়ার মাধ্যমে সেটা কি গলিত অবস্থায় নট তড়িৎ বিশ্লেষণ। যখনই তুমি অ্যানোড ক্যাথোড ব্যবহার করে প্রলেপ দেবো, তখন তার নাম হবে কি ইলেকট্রোপ্লেটিং। আমরা এখন দেখবো ইলেকট্রোপ্লেটিংটা কি। ইলেকট্রোপ্লেটিং বাংলা কি, তড়িৎ প্রলেপন। এখানে মনে করো আমরা একটা পাত্র নিয়েছি, এই পাত্রের বাম দিকে অ্যানোড, এখানে নিয়েছি আমরা কি নিকেল ধাতু। আমরা এখানে মনে করো একটা লোহা জাতীয় বস্তু নিয়েছি, সেটা ধরলাম লোহার বস্তু। এখন আমরা এখানে অ্যানোড ক্যাথোড সংযুক্ত করে দিলাম, এটা প্লাস, এটা কি বলতো মাইনাস। যে ব্যাটারি দিয়ে সংযুক্ত করে দেওয়ার পর এখানে মাঝখানে নিয়েছি আমরা নিকেল ঘটিত একটা দ্রবণ, ধরলাম নিকেল সালফেট দ্রবণ। এখন যখন আমরা ব্যাটারি দিয়ে সংযোগ করে দেব, তখন আমাদের ইলেকট্রোপ্লেটিং হবে। ইলেকট্রোপ্লেটিং মানে কি, তড়িৎ প্রলেপন। কেমন হবে বলতো, এখানে আমাদের অ্যানোড এবং ক্যাথোড। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে, নিকেল ধাতু থেকে নিকেল আয়ন তৈরি হবে 2 ইলেকট্রন ত্যাগ করে, এটা হবে অ্যানোডে। আচ্ছা বলো তাহলে আমাদের ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে কি, এই যে নিকেল আয়নটা দ্রবণে চলে গেল, এখান থেকে নিকেল আয়ন এখানে চলে গেল, এই নিকেল আয়নগুলো আবার ইলেকট্রন গ্রহণ করে 2 ইলেকট্রন গ্রহণ করে নিকেল হয়ে এর উপর একটা হালকা প্রলেপ পড়বে। এই প্রক্রিয়ার নাম কি ইলেকট্রোপ্লেটিং, বাংলা কি তড়িৎ প্রলেপন। অর্থাৎ তড়িতের মাধ্যমে যখন আমরা একটি ধাতুর উপর অন্য একটি ধাতু দিয়ে প্রলেপ দেব, তার নাম কি তড়িৎ প্রলেপন। তাহলে এটাও কিন্তু প্রলেপন, কিন্তু এটা কি সরাসরি গলিত ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে, এবং সেটা কোন ধাতু, জিঙ্ক, ফিক্সড, অন্য কোনো ধাতু চলবে না। আর এখানে বলা হচ্ছে কি বলতো ইলেকট্রোপ্লেটিং, অর্থাৎ একটি ধাতুর উপর অন্য একটি ধাতু এবং সেটা তড়িৎ বিশ্লেষণ, মানে এখানে বৈদ্যুতিক সংযোগ থাকবে, অ্যানোড ক্যাথোড থাকবে, সেটা হলো আমাদের ইলেকট্রোপ্লেটিং। উদ্দেশ্য আমরা কি বলতো, চকচকে করা, ক্ষয়রোধ করা, উজ্জ্বলতা বৃদ্ধি করা, এই সকল বিষয় নিয়ে। আমরা চলে যাবো এবার কি বলতো, সালফার নিষ্কাশন। তো সালফার নিষ্কাশন করবো আমরা একটা বিশেষ প্রক্রিয়া, যার নাম ফ্রাশ পদ্ধতি। একটু দেখাই।
এখানে দেখো সালফারকে নিষ্কাশন করবো আমার যে প্রক্রিয়া তার নাম হলো ফ্রাশ পদ্ধতি। তো ফ্রাশ পদ্ধতিতে আমরা যে সালফারকে নিষ্কাশন করব, তো সেই নিষ্কাশন করার জন্য দেখো আমাদের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট আমাদের একটি মানে এক কেন্দ্র বিশিষ্ট 3টি নল নেওয়া হয়েছে, একটি চিকন, একটা মাঝারি, একটা মোটা। তো এই চিকন নল দিয়ে আমাদের গরম বাতাস চালনা করব। তো গরম বাতাস চালনা করব, আর এই মাঝখানে এই যে মোটা যেটা সে সুপার হিটেড ওয়াটার, মানে কি পরাতপ্ত, মানে অত্যন্ত গরম পানি। আমরা জানি সাধারণত পানির তাপমাত্রা 100 ডিগ্রি পর্যন্ত তোলা যায়, কিন্তু বিশেষ প্রক্রিয়া করে আমাদের 100 কেন 160 180 পর্যন্ত তোলা যেতে পারে। তো আমাদের এখানে হাই টেম্পারেচার তাপ যদি আমরা এখানে বিশিষ্ট যদি পানির দিক দিয়ে দিই, তাহলে প্রথমে পানিগুলো আসবে, আসার পর এখানে কী হবে বলতো, সালফারগুলো গলে যাবে। এখন গলে যখন যাবে তখন এই সালফারগুলো তো এখানে তরল অবস্থায় আছে, এখন যখন গরম বাতাস যখন দেবো তখন এগুলো বের হবে কোন দিক দিয়ে, সব তো চারিদিকে মাটি, ভূত্বক আছে, এখানে কঠিন শিলা আছে, পাথর আছে, বালি আছে। এই যে গলিতে যে সালফার হলো, সেই সালফারগুলো কী বলতে হবে তখন, এর চাপের ফলে যে মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে বা এই রাস্তা দিয়ে কী হবে, এরা বের হয়ে এই দিক থেকে গলিত অবস্থায় সালফারগুলো আমরা পেয়ে গেলাম। এভাবে আমাদের মাটির নিচ থেকে গলিত অবস্থায় এটা বিশুদ্ধ অবস্থায় অধাতুকে আমরা পেতে পারি। এবং এটাকে বলা হচ্ছে কি, যে যদি প্রশ্ন আসে যে মাটির নিচ থেকে কোন অধাতুকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, সেটাকে বলা তো সালফার। পরে সালফারকে আমরা পাত্রে সংগ্রহ করব এবং কঠিন অবস্থায় পাওয়া যাবে পরবর্তী ঠান্ডা হলে। এবং সালফারের ডাক নাম হলো কি গন্ধক। কী বলা হচ্ছে বলো তো, গন্ধক। তো সালফার নিষ্কাশন করা হচ্ছে কী পদ্ধতিতে, ফ্রাশ পদ্ধতিতে। এখন চলে আসো সালফার ঘটিত যৌগ। সালফার ঘটিত যৌগের মধ্যে দেখো তোমরা জানো যে আমাদের যে পেঁয়াজ কাটলে কি হয়, চোখ জ্বলে কেন, কারণ পেঁয়াজের ভিতরে থাকে সালফার ঘটিত যৌগ, যেটা ভেঙে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। কি উৎপন্ন হয় বলো তো, সালফার ডাইঅক্সাইড। এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাস যেটা পেঁয়াজ থেকে নির্গত হলো, এই গ্যাসের সাথে আমাদের চোখেতে যে পানি আছে সেটা যুক্ত হয়ে সৃষ্টি করবে কি, সালফিউরাস অ্যাসিড। এটা কি অ্যাসিড বলো তো, সালফিউরাস অ্যাসিড। তো এই সালফিউরাস অ্যাসিড যদি উৎপন্ন হয়, তো চোখে যদি অ্যাসিড একটু হালকা হয়ে তৈরি হয়, চোখ জ্বলবে না। এই জন্য বলা হয় কি, যে পেঁয়াজ কাটলে চোখ কী হয়, জ্বলে। তাহলে আমাদের সেখান থেকে একটু পানির সাঁটা দিলে কিন্তু জ্বলাটা কমে যাবে, ভালো হয়ে যায়, কারণ ওই যে তখন পাতলা হয়ে যায় অ্যাসিডটা। তো আমাদের সালফার ঘটিত যৌগ আরেকটা আমাদের এখানে পড়তে হবে কি, খুবই ইম্পর্টেন্ট, দেখো সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। তো সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির আমাদের 2টা প্রক্রিয়া আছে। আমাদের এখানে যেটা পড়তে সেটা কি, স্পর্শ পদ্ধতি। আমরা এখন দেখব স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। আমি একটু মিশিয়ে উপর থেকে লিখি। আমরা স্পষ্ট পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড পাওয়ার জন্য আমরা প্রথমে কী করব, আমাদের বায়ুতে বা বিভিন্ন উৎস থেকে সালফারের সাথে আমরা অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড পেতে পারি। এখানে আমাদের অন্য উপায়ে কিন্তু সালফার ডাইঅক্সাইড পেতে পারি। যে কোনো সালফার ঘটিত যৌগকে যদি আমরা অক্সিজেন দ্বারা দহন করি, তাহলে কিন্তু সালফার ডাইঅক্সাইড পেতে পারি। সুতরাং এটা আমাদের মুখ্য বিক্রিয়া নয়। এই সালফার ডাইঅক্সাইড বিভিন্ন ওয়েতে আমরা পেতে পারি। দেখার সেকেন্ড স্টেপটা কি, সালফার ডাইয়ের সাথে আমরা অক্সিজেন বিক্রিয়া করে করব কি, সালফার ডাইঅক্সাইড। এটা কিন্তু আমাদের একদম মূল ধাপ। সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করার কয়েকটি ধাপ আছে, কিন্তু এই ধাপটা কি সবচেয়ে মেইন ধাপ, মাথায় রাখতে হবে। তো আমি বিক্রিয়া করলাম, দেখো এখানে 3 × 6 = 4 6। এই ধাপটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া। সুতরাং তাপমাত্রা কমালেই বিক্রিয়াটা ভালোভাবে সামনের দিকে অগ্রসর হবে, তাপ কমাতে হবে। এবং বলা হচ্ছে এখানে যে তাপ রাখবো কত, 450 থেকে 550, যেটা আমাদের বলা হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা। তো প্রভাবক দিলে বিক্রিয়ার গতি অনেক সময় বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে আমাদের প্রভাবক দিতে হবে। কি প্রভাবক দেব, V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। তাহলে এই প্রভাবক দিলে বিক্রিয়ার গতি বাড়বে, মানে এই ধাপটাই কিন্তু আসল। তাহলে আমরা সালফার ডাইঅক্সাইড পেয়ে গেলাম। প্লাস দেখো এখন সর্বশেষ ধাপটা, যদি আমি সালফারটার সঙ্গে পানি যুক্ত করি, তাহলে কিন্তু উৎপন্ন হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিড। কিন্তু যে পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি করব, সেই পাত্রের মধ্যে দেখা যাবে কি, সালফিউরিক অ্যাসিডটা লিকুইড না হয়ে ঘন কুয়াশা সৃষ্টি হয়ে পাত্রের মধ্যে আসে। তো কুয়াশা সৃষ্টি হলে কি হবে, কারখানার পরিবেশ দূষিত হবে। তাছাড়া আমাদের এটাকে তরল করা বা ঘনীভূত করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করব না। তাহলে আমাদের এইভাবে কিন্তু সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করলে সমস্যাটা বেশি হচ্ছে, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড যেটা, সেটা কী হচ্ছে বলো তো, কুয়াশা অবস্থায় পাচ্ছি, তরল অবস্থায় পাচ্ছি না। তাহলে আমাদের এখন বুদ্ধিটা কি, অন্য ওয়েতে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করব। কি ওয়েতে দেখো তো সবাই, বলা হচ্ছে কি, যে এই যে আমাদের সালফার ডাইঅক্সাইড যেটা গ্যাস পেলাম,
এর সাথে আমরা এখন দেব কি 98% সালফিউরিক অ্যাসিড। 98% মানে বুঝতে পারতেছ যে প্রায় গাঢ় অবস্থায়, মানে 100% প্রায়। এই সালফিউরিক অ্যাসিড মানে প্রথমে দুটো যুক্ত হয়ে সৃষ্টি করবে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা অলিয়াম। ধূমায়মান বা আমরা কি বলবো একে, অলিয়াম সালফিউরিক অ্যাসিড, অলিয়াম বা ফিউমিং ইংরেজি। তো এটা আমরা ধূমায়মান পেয়ে গেলাম। পরের ধাপে করা হচ্ছে কি, এই ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের ভিতরে আমরা পানি যোগ করব। যোগ করলে একটু পাতলা হয়ে সৃষ্টি হবে আমাদের সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের এখন এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে যে সালফার ট্রাই অক্সাইডের সাথে সরাসরি পানি দিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা কি ভালো বা সঠিক, নাকি এই 98% সালফিউরিক অ্যাসিড যুক্ত তার মধ্যে সালফার ডাইঅক্সাইড দিয়ে প্রথমে এইটা তারপরে পানি দিয়ে এভাবে কোনটা ভালো? আমাকে বলতে হবে এইটা। কেন? তার ব্যাখ্যা দিতে হবে যে এখানে ধূমায়মান বা মানে ধোঁয়া বা কুয়াশা সৃষ্টি হয় না সরাসরি, এটা তো অল্প, এখানে কুয়াশা সৃষ্টি হয়। ঠিক আছে কি? এভাবে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করে থাকি। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করলাম কি পদ্ধতিতে? স্পর্শ পদ্ধতিতে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। তাহলে আমাদের মেইন ধাপটা কোনটা বলো তো? এই ধাপ মাথায় রাখতে হবে যে এই ধাপটা নিয়েই কিন্তু আমাকে গবেষণা করতে হবে। কী প্রভাবক দিতে হবে, তাপমাত্রা কত দিবা, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপ কমাতে হবে। চাপ দেখো, চাপের প্রভাব কী হতে পারে বলো তো? এখানে এদিকে 2 মোল আর 1 মোল 3 মোল, তাহলে চাপ বৃদ্ধি করলে এদিকে 2 মোল বেশি থেকে কম, অর্থাৎ এক্ষেত্রে চাপ দিতে হবে। কিন্তু এখানে মাত্র দেখো 1 অ্যাটমসফিয়ার চাপ, যেটা বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ, এই চাপে বিক্রিয়াটা ভালোভাবে ঘটে। তাই চাপ দেওয়া উচিত ছিল, কিন্তু চাপ দেওয়ার প্রয়োজন নাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এই স্টেপটা মাথায় রাখতে হবে তোমাকে। এখন চলে যাবো আমরা সালফিউরিক অ্যাসিডের কিছু ধর্ম, সেগুলো আমরা দেখব। একটু মিশিয়ে নিই। সালফিউরিক অ্যাসিড একটি জারক। তো জারক মানে কি? যে অন্যকে জারিত করে। জারক অন্যকে জারিত করে, নিজে কি হয়? বিজারিত হয়। তার মানে জারক ধর্ম আছে। সালফিউরিক অ্যাসিডের জারক ধর্ম আছে। একটা ছোট্ট শর্ত আছে। শর্তটা কি জানো? যে লঘু সালফিউরিক অ্যাসিডের জারক ধর্ম নাই, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারক ধর্ম আছে। তাহলে কোন ক্ষেত্রে জারক ধর্ম আছে বলো তো? গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো আমরা দেখাবো এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া করব কপারের। তো বিক্রিয়া করলে কি হয় দেখো, জারক অন্যকে জারিত করবে। এটা কপারের জারণ সংখ্যা ছিল এখানে কত? 0। এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে কপার সালফেট প্লাস পানি প্লাস সালফার ডাইঅক্সাইড। তো এই বিক্রিয়াটিতে ছাত্রছাত্রীরা যে ভুলটা করে দেখো, সেটা হলো যে কপারের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লেখে কপার সালফেট প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেন কি হবে? না, পানি প্লাস সালফার ডাইঅক্সাইড। তাহলে এখানে মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কীভাবে বিক্রিয়াটা হলো। তো এই বিক্রিয়াটা আমরা মেকানিজম দেখবো, আমরা একদম ফ্রেশ মেকানিজম দেখবো কীভাবে বিক্রিয়াটা হয়। তাহলে চলে আসে আমাদের বিক্রিয়া কৌশল দেখব। এটা কয়েক ধাপে ঘটে, 3 ধাপে মনে হয়, দেখি। তো প্রথম ধাপে সালফিউরিক অ্যাসিড গাঢ় অবস্থায়, কিন্তু কন মানে হলো কনসেন্ট্রেট, গাঢ়। তো গাঢ় অবস্থায় এটা ভেঙে উৎপন্ন হবে পানি প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস কি? জাইমান বা সক্রিয় অক্সিজেন। সেকেন্ড ধাপে কপারের সাথে এই জাইমান অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? ধাতুর অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, কেউ বলে কপার অক্সাইড। শেষ ধাপে দেখো এর সঙ্গে আবার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কপার সালফেট প্লাস পানি। তাহলে এই 3 ধাপকে আমরা যদি একসঙ্গে যোগ করে কি হয় দেখো তো, এই কপার অক্সাইড কাটে। কীভাবে কাটলো? এটা মনে মনে তুমি এইদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস প্লাস যোগ করলে কী কেটে যাবে? তারপর দেখো এখানে জাইমান অক্সাইড কাটে। তো থাকলো কি? কপার প্লাস 2 মোল সালফিউরিক অ্যাসিড। আর এদিকে থাকলো কি বলতো? 2 অণু পানি প্লাস সালফার ডাইঅক্সাইড। দেখতে পাচ্ছ আমরা যে বিক্রিয়াটা প্রথমে লিখছিলাম সেই বিক্রিয়া পেয়ে গেলাম। তো এই বিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে কি সালফিউরিক অ্যাসিড একটি জারক। কীভাবে বুঝলাম বলো তো? আমরা একটু দেখে নিই। এখানে জারণ সংখ্যা কত হচ্ছে? রেড কালার দিয়ে একটু জারণ সংখ্যা এখানে 0, এখানে কত হচ্ছে দেখো তো? +2। এখানে সালফিউরিক হলো +6, এখানে কত হচ্ছে? +4। দেখতে পাচ্ছি 0 থেকে +2 মানে কি? জারণ। আর +6 থেকে কি হচ্ছে? +4 মানে বিজারণ। তার মানে কি? জারক নিজে বিজারিত হয়েছে আর জারক অন্যকে জারিত করেছে। সুতরাং সালফিউরিক অ্যাসিডের কি জারক ধর্ম আছে, বা সে এক ধরনের জারক, বা যার জারণ ধর্ম আছে বলতে পারি আমরা। জারক না, জারণ ধর্ম আছে আর সে জারক। এবার আসো নিরোধক বা তার নিরোধন ধর্ম আছে। আচ্ছা,
যে সালফিউরিক অ্যাসিডের জারক ধর্ম যা আছে তারা আমরা আরেকটা বিক্রিয়া দেখো বইতে লেখা আছে, সেটা হলো কি যে পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। আচ্ছা বলো তো এখানে বিক্রিয়া করলে কী উৎপন্ন হতে পারে? এখান থেকে উৎপন্ন হবে আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। তো যদি বলি সালফার ডাই অক্সাইড, যদি বলি এই বিক্রিয়াটা কেমনে ঘটে আমরা কৌশল দেখব। চলে যাও তাহলে কৌশলের ক্ষেত্রে সেম ঘটনা। কি ঘটনা বলো তো? প্রথমে সালফিউরিক অ্যাসিডটা ভাঙলে কি উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইড, পানি প্লাস জাইমান অক্সিজেন। পরের ধাপে এই যে পটাশিয়াম আয়োডাইড এবং জাইমান অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয় বলো তো? এখানে উৎপন্ন হবে পটাশিয়াম অক্সাইড প্লাস আয়োডিন। তাহলে আমাদের বিক্রিয়াটা সমাপ্ত করে ফেলি। সেকেন্ড ধাপ, শেষ ধাপ কি বলো তো? এই যে আমাদের পটাশিয়াম অক্সাইড আবার গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে কি? পটাশিয়াম সালফেট প্লাস পানি। সমতা কি করা আছে দেখো তো? হ্যাঁ, তাহলে 3 বিক্রিয়া যোগ করলে কি হচ্ছে বলো তো? আমাদের এখানে এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি? পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিউরিক অ্যাসিড 2 মোল যোগ 1 যোগ 1 2। তাহলে আমাদের এখানে পটাশিয়াম সালফেট যোগ কি হচ্ছে বলো তো? এখানে সালফার ডাইঅক্সাইড প্লাস 2 মোল পানি প্লাস হচ্ছে আয়োডিন। তাহলে আমাদের এখানে পানি দেখো বাদ গিয়েছে। তো বিক্রিয়া করলে আসলে আমাদের বুঝতে পারা যায় যে কি বাদ গেল কি না। মেকানিজম জানলে তুমি সবগুলো বিক্রিয়ায় পারবা। আমরা বুঝতে পারলাম যে সালফিউরিক অ্যাসিড একটি জারক বা এর জারণ ধর্ম আছে। এবার দেখবো আমরা কি নিরোধক, একটু দেখে নেই। নিরোধকটা কি? পদার্থ অন্য যৌগ থেকে পানি অণুকে অপসারণ করে। পানি অণু কি করে? অপসারণ করে। একটু লিখে ফেলি। তো পানি অণুকে অপসারণ করে এরকম কিছু বিক্রিয়া দিতে পারলে তোমাকে একদম ফুল অ্যান্সার হয়ে যাবে। সেটা হলো কি? দেখো এখানে আমাদের ইথানল দিয়ে দিলাম। তো ইথানলের সঙ্গে যখন আমরা সালফিউরিক অ্যাসিড দিই, এটা দেখবো আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পাওয়া যায় যে সালফিউরিক অ্যাসিড এবং অ্যালকোহল দিলে কি হয়। তো দেখবে এখানে দেখা যাবে কী উৎপন্ন হচ্ছে? এখান থেকে পানি বের হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড আগেও ছিল, পরেও থাকবে, আর এখানে থাকবে ইথিন। কি থাকবে বলো তো? ইথিন। তো বিক্রিয়াটা যদি আমরা কৌশল দেখি, দেখো এভাবে বলবো যে প্রথমে C2H5OH ইথানের সঙ্গে ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে একটা এইচ আর OH এই দুটো মিলে পানি হয়ে যাবে। তাহলে কি থাকবে বলো তো? C2H5, এখানে দিলাম SO4H প্লাস পানি, আর নাম হলো ইথাইল হাইড্রোজেন সালফেট। পরের ধাপে এই ইথাইল হাইড্রোজেন সালফেট যেটা, সেটা উত্তপ্ত করতে হবে 180 ডিগ্রি তাপমাত্রায়। তাহলে এখান থেকে একটা এইচ নিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড আকারে বের হয়ে গেল। তাহলে সালফিউরিক যদি বের হয়ে যায় তাহলে কি থাকে বলো তো? এখানে C2H4। এই 2 বিক্রিয়াকে যোগ করো, যোগ করলে কি হয়? এটা কেটে গেল। তাহলে থাকলে কি দেখো তো? ইথানল বা ইথাইল অ্যালকোহল প্লাস থাকলো সালফিউরিক অ্যাসিড, তাপমাত্রা এখানে 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে হলো ইথিন। এটার নাম কি? ইথিন প্লাস সালফিউরিক প্লাস পানি। তাহলে দেখতে পেলাম যে সালফিউরিক অ্যাসিড কী করলো? অ্যালকোহল থেকে পানিকে আউট করলো। তাই সে কি নিরোধক বা তার নিরোধন ধর্ম আছে, সে অন্যকে নিরোধিত করতে পারে। আরেকটা আমরা এক্সাম্পল দেব চিনির মধ্যে সালফিউরিক অ্যাসিড। দেখো তো চিনির সংকেত কি? C12H22O11। তো চিনির সঙ্গে যখন তুমি সালফিউরিক অ্যাসিড দিবা, ডাইরেক্ট দিলে একদম সবগুলো চিনি থেকে মানে শুধু কার্বনটাই মুক্ত হবে, আর এখানে এই যে 11 অণু পানি উৎপন্ন হবে প্লাস সালফিউরিক অ্যাসিড। এবং এটা আমাদের ইউটিউবের চ্যানেলে দেখা যাচ্ছে কি যে যদি তুমি দুটো যে সার্চ দাও যে চিনি প্লাস সালফিউরিক অ্যাসিড, দেখবা কার্বনের কালো এরকম একটা লম্বা এরকম একটা শীট তৈরি হবে। তখন বুঝতে পারলাম যে এই 2 বিক্রিয়া থেকে সালফিউরিক অ্যাসিড কি করে? অন্য যৌগ থেকে পানি অণুকে অপসারণ করাতে পারে, তাই সে কি নিরোধক। তো মোটামুটি আমাদের 10ম অধ্যায়ের এই ছিল আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই।